ঢালাওভাবে জেনারেল আজিজ সম্পর্কে বলা হচ্ছে যে তার কোনো যোগ্যতা নাই, তাকে এরকম কেন একটা লোক দেওয়া হলো, অনেকে তাকে আনইমপ্রেসিভ বলার চেষ্টা করেছে। কিন্তু তিনি যখন বিজিবি ডিজি ছিলেন আমি তখন তাকে দেখেছি, কিংবা উনি যখন সিলেটের জিওসি ছিলেন তখন আমি তাকে দেখেছি। মূলত একজন সেনা কর্মকর্তা হিসেবে, একজন মেজর জেনারেল হিসেবে তিনি তার আপন যোগ্যতাতে ওখানে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। দুই নম্বর হলো তার কর্মক্ষেত্রে, বিশেষ করে বিজিবি ডিজি হিসেবে বা সিলেটের এলাকাতে হিসেবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ তখনও পর্যন্ত কিন্তু ছিল না। অভিযোগ ছিল শুধু একটা, তার ভাইরা আওয়ামী লীগ করতেন এবং ভাইদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল, এবং ওটাতে সব সে তার রাষ্ট্রপতির মার্জনা পেয়েছেন, সেখানে সেনাপ্রধান ইনফ্লুয়েন্স করেছেন, এই অভিযোগ ছিল। কিন্তু তার প্রফেশনাল দক্ষতা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই। বরং আমি মনে করি যে অন্যান্য অনেক সেনাপ্রধানের চাইতে যদি কমন সেন্স বলেন, আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলেন, তার দুর্নীতি সম্পর্কে আমি জানি না, আই ডোন্ট নো সে দুর্নীতি আদৌ করেছে কি বা করে না, এটা অন্য ব্যাপার। কিন্তু আমি বলতে পারি যে যদি 10 জন জেনারেলকে পাশাপাশি বসানো হয় এবং 10টি কমন সেন্সের ব্যাপারে বলা হয়, এখন জীবিত ওনার পর্যায়ের 10 জন সেনাপ্রধান, উনি 1 নম্বর হবেন কমন সেন্সের ক্ষেত্রে। এবং আপনি তাকে যদি 10 পৃষ্ঠা বক্তব্য শুনেন, এটা বুঝতে সে ওই 10 জনের মধ্যে সবার আগে বুঝবেন এবং সমাধান দিতে তার 1 মিনিট সময় লাগবে। এই যোগ্যতাগুলো তার ছিল। এত চৌকস মানুষ, এত চৌকস, আমেরিকা এই রায় দিয়ে দিল। আমেরিকা সব রায় সঠিক হয় না। আমি তার বিরুদ্ধে হাজার অভিযোগ থাকতে পারে, দুর্নীতি করেছে, অনেক কিছু করেছে, এটা আমি আই ডোন্ট নো। কিন্তু আমি যে জিনিসটা বলি, আমেরিকা এটা কেবলমাত্র যে তাকে টার্গেট করে করেছে, নট লাইক কেবল শুরুর জন্য না, এটা আওয়ামী লীগের টার্গেট করে এই কাজটা করেছে। আওয়ামী লীগকে ছোট করার জন্য টার্গেট করেছে এবং আওয়ামী লীগকে বিপদে ফেলানোর জন্য এই আইনের আন্ডারে নেক্সটে আবার সেনাবাহিনীকে নিয়ে আমেরিকা বা পশ্চিমা দুনিয়া একটা নেতিবাচক কাজে যাচ্ছে। এবং আপনি দেখেন সেনাবাহিনী, এর কারণে সেনাবাহিনী অত্যন্ত স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান, এবং সেই স্পর্শকাতর একটা প্রতিষ্ঠানে যদি তারা বিব্রতকর অবস্থায় ফেলে সরকারকে একটা বিব্রত করতে পারে, এটা একটা ঘটনা হতে পারে। 2 নম্বর হলো বাংলাদেশ সেনাবাহিনী যদি কোনো কারণে দুর্বল হয়, তাহলে আমাদের প্রতিবেশী অনেক রাষ্ট্রের জন্য এটা একটা সুবিধা হয়। সেটা ভারত বলেন, মায়ানমার বলেন, চীন বলেন, অনেকের জন্য সুবিধা হয়। একটা রাষ্ট্রের যে সবচেয়ে যাকে বলে পিলার বলা হয়, এটা শুধু এখন নয়, হাজার হাজার বছরের ইতিহাসে সে রাজাই সবচেয়ে শক্তিশালী ছিলেন, যার শক্তিশালী সেনাবাহিনী ছিল, প্রফেশনাল সেনাবাহিনী ছিল, অনুগত সেনাবাহিনী না, প্রফেশনাল সেনাবাহিনী। তো বাংলাদেশ সেনাবাহিনীর অনেক ভালো গুণাবলী আছে, এবং একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটা বাহিনী, মুক্তিযুদ্ধ করা একটা বাহিনী, এরকম সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয়েছে। তো এইরকম একটা ইউনিক সেনাবাহিনী পৃথিবীর খুব কম দেশে আছে, কেবলমাত্র আমেরিকার সঙ্গে তুলনা করা যেতে পারে। বিকজ আমেরিকাতে যারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছে ওরাই কিন্তু সেনাবাহিনীতে অ্যাডাপশন হয়েছে, কিন্তু ভারতের সেনাবাহিনী কিন্তু মুক্তিযুদ্ধ করেনি, তারা ব্রিটিশ আর্মি থেকে হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর একই অবস্থা, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীরা সরাসরি রিভোল্ট করেছে, সরাসরি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, এবং নিরস্ত্র যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের হাতে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে পুরো মুক্তিযুদ্ধটাকে ম্যাটারালাইজ করে একেবারে নভেম্বর পর্যন্ত বিজয়ের 90% যখন দ্বার প্রান্তে চলে গেছে, তখন মিত্রবাহিনী বাংলাদেশে আসে। আমাদের সেনাবাহিনীর এই জায়গাটাকে ভেঙে দেওয়া পশ্চিমাদের একটা কিংবা অন্যান্য দেশের একটা প্ল্যান, যারা বাংলাদেশের অস্তিত্বটাকে কখনোই মেনে নেয়নি এক, আর যারা বাংলাদেশটাকে নিজেদের সেকেন্ড যাকে বলা হয় পরকীয়া প্রেমিকা হিসেবে ব্যবহার করতে চাচ্ছে, যার সমস্ত মধু লুণ্ঠন করব কিন্তু কোনো দায় দায়িত্ব নেব না। তো এইরকম যারা করতে চাচ্ছে তাদের জন্য সেনাবাহিনী একটা চক্ষুশূল। তো এই চক্ষুশূলটাকে ধ্বংস করতে হবে, এটাকে শেষ করতে হবে। আর শেষ করার জন্য এখানে যত আপদ আছে, যত বিপদ আছে, যত আবর্জনা আছে, এর মাথায় দিতে হবে, এদেরকে ব্যাধিব্যস্ত রাখতে হবে, এদেরকে ভুঁড়ি বানাই ফেলতে হবে। এবং এখন এখানে আমাদের অবাক করার ব্যাপার হলো যে আমাদের অনেক বড় বড় সেনা কর্মকর্তা, তাদের বিশাল এক একটা ভুঁড়ি,